হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি পার্সোনালি ম্যারাথন অনেক পছন্দ করি। ইভেন আই ওয়াজ ফর্চুনেট এনাফ টু জয়েন অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট হুইচ ইজ ভুটান ইন্টারন্যাশনাল ম্যারাথন। সো আজকে আমি ওই ভুটান ইন্টারন্যাশনাল ম্যারাথন সম্পর্কেই বলবো, একটু স্টেপে স্টেপে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রি রেস অনলাইনে রেজিস্ট্রেশন প্রথমেই সম্পন্ন করতে হয়, তো রেজিস্ট্রেশন করলাম, তারপরে কনফার্মেশন ইমেল পেলাম। কিন্তু তখন মার্চের শুরু, তো মার্চের দিকে করোনা তখন শুরু হয় খুব বেশি করে। তো আমার যাদের সাথে যাওয়ার কথা ছিল রেসের জন্য, যাদের সাথে আমি দৌড়াই, ওরা কেউই আনফর্চুনেটলি যায়নি আমার সাথে। সো ফাইনালি আই ডিসাইডেড যে আই উইল গো অ্যালোন, আমি একা একা যাব। তো তখন এমনই সমস্যা হচ্ছিল যে বাসা থেকে বলছিল, ফ্রেন্ডসরা বলছিল যে এখন করোনা হচ্ছে, সব ইভেন্ট ক্যান্সেল, তুই যাইস না। সো আমি কিছুটা সবার সাথে একটু জেদ করে নিজে একা একাই আসলে চলে যাই। ওটা একটা বিশাল একটা স্টেপ ছিল আমার। ওখানে ট্রানজিট ভিসার জন্য দাঁড়াতে হয়, ট্রানজিট ভিসার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো যেই দিন একদম বাসের ডেট, যেদিন একদম বাস ছেড়ে দিবে, ওদিনই আমি ট্রানজিট ভিসাটা পাই। সো যাবো কি না সেটাও একটা কনফিউশনে ছিলাম। আর ভিসাটা পেয়ে বলে পাসপোর্টটা কালেক্ট করে সাথে সাথে অফিস থেকে ছুটি নিয়ে ওদিনই আমি ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর তার আগে একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি বাংলাদেশের পতাকাটা নিয়ে যাই, যে যদি আমি শেষ করতে পারি পতাকাটা আমি ওড়াবো, সেই একটা ইচ্ছা থেকে। তো যাই হোক, এভাবেই ভুটানে যেয়ে পৌঁছাই। তো ভুটানে যেয়ে পৌঁছানো শুরুতেই ঘোরাঘুরি হয় অনেক বেশি। আমি থিম্পুতে থাকি, থিম্পুতে ঘুরি, পারোতে ঘুরি, পুনাখাতে অনেক ঘুরি, রাফটিং করি, তারপর ফবজিকা যাই, টাইগার নেস্ট যাই। তো অনেক সবগুলো মোটামুটি ঘোরা হয়ে যায়, যতটুকু ফুনশোলিং আছে, যতটুকু ঘোরার মোটামুটি সবই ঘোরা হয়ে যায়। ভুটানের খাবার নিয়ে একটু কথাবার্তা বলি। ভুটানের খাবার একটু ওদের মতো, মানে আমাদের সাথে একটু মিল নেই। তো আমি খাবার নিয়ে অনেক ভুগতে হয়েছে আমাকে। আমি ভুটানে যেয়ে প্রথমে একটু খাবার খেয়েই আমি সাথে সাথে বমি করে দিই, সহ্য করতে পারিনি আর কি। আর ভুটানের রাস্তা এতই উঁচু নিচু, আর আমি একদম গাড়ির সামনে বসেছিলাম ড্রাইভার আর গাইডের সাথে। সো আমি কিছু দূর যেই আমি যতটুকু খাবার খেয়েছি সব বমি করে দিই। এমনিই যাচ্ছি রেস দিতে, তার উপর যদি যাই খাই তাই বমি করে দিই। সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে আমি কীভাবে রেসটা দিতে পারবো। কিট কালেকশন রেসের আগের দিন করতে হয়, হুইচ ইজ 5 মার্চ। মার্চের 5 তারিখ 6 তারিখ ছিল রেস। তো পুনাখাতে সেদিনই আমি তার আগের দিনই চলে যাই, যে কিট কালেকশনের জন্য আমি গিয়ে প্রিপারেশন নিই মনে মনে। প্রথমে গিয়ে তখনই 5 তারিখ ভুটানের 2জন করোনা রোগী পাওয়া যায়, ফরেনারের কাছ থেকে করোনা আসে। তো আমি খুব ওয়ারিড হয়ে যাই যে আসলেই কি ইভেন্টটা হবে কি না, এত দূর কষ্ট করে আসলাম, এত কিছু বাধা ভেঙে এখন যদি ইভেন্ট না হয় খুবই মন খারাপ হয়ে যাবে। বাট খুবই ফর্চুনেট ছিলাম যে একটা ইমেল আসলো আমার কাছে, বললো যে কিট কালেক্ট করতে আসেন ভুটান অলিম্পিক কমিটির কাছ থেকে। তারপর তাড়াতাড়ি দেরি না করে সকালবেলায় কিট কালেক্ট করতে গেলাম। কিট কালেক্ট করতে যেয়ে প্রথমে লাইনে দাঁড়াতে হয়, তখন তো করোনা ছিল। সবাইকে একটু টেস্ট করায়, থার্মোমিটার টাইপের কিছু একটা দিয়ে মাথার মধ্যে কপালের মধ্যে নিয়ে টেস্ট করাচ্ছে। তো লাইনে দাঁড়িয়ে টেস্ট করলাম। তো লাইনে দাঁড়িয়ে লাইন থেকে দেখি যে অনেক ভুটানিজদের লাইন। আর ওখানে ওদের সবার চুলের কাট দেখে আমি বুঝতে পারছি যে ওরা ভুটানিজ আর্মি। এবং ওখানে আমি বাংলাদেশি তো কাউকে দেখিনি, ইভেন ইন্ডিয়ানও অনেক কম। একটা টিম এসেছিলো ইন্ডিয়ার, বাসে করে, একটা পুরো মাইক্রোবাস ভাড়া করে টিম এসেছিলো। তো ওখানে যে আমি বুঝতে পেরেছি যে আসলে বাংলাদেশের ইভেন্টে যেহেতু আমি সব বাংলাদেশিদেরকে পাই, আমি যদিও ইভেন্টে খুব কম কথা বলি, চুপচাপ থাকি, কিন্তু ওখানে যে আমার মনে হচ্ছিলো যে আমি একটু কারোর সাথে বাংলায় কথা বলতে পারলে ভালো হতো, একটু কিছু বলতে পারলে ভালো হতো, কারণ কাউকেই চিনি না। তো একজন ফ্রেন্ড, ওখানে ভুটানিজ একটা ফ্রেন্ডকে পেয়ে যাই, যে স্পিডস্টার, অনেক ছোটো বয়সে, কিন্তু আমাদের বাংলাদেশের স্নিগ্ধর মতো জোরে দৌড়ায়। সে তার টাইমিং 1 ঘন্টা তো 15 এরকম মধ্যে সে হাফ দেয়, আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে সে ফুল দিয়ে দেয়। 2 ঘন্টা তো পারে না, আড়াই ঘন্টা, 2 ঘন্টা 40-এর মধ্যে ফুল দেয়। তো তার সাথে একটু কথাবার্তা হলো। এছাড়া সবই আননোন। ব্রাজিল থেকে একটা বড় অ্যাথলেট এসছেন টিম সহ, তারপর এসছেন ইউরোপের কতগুলো অ্যাথলেটকে দেখলাম, খুবই ভালো ভালো অ্যাথলেট। তো এর মাঝে আমি যখন লাইনে দাঁড়িয়ে আছি, নিজেকে আমার এতই ছোট মনে হচ্ছিল যে আমি কেন এখানে এসছি, কেন আমি কি পারবো এদের সাথে। তো তারপর একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটলো। আমি লাইনের লাস্টের দিকেই ছিলাম। তা আমার পেছনে এসে আরও একজন আসলো। তো পেছনে আমি জাস্ট চেক করলাম যে কে আসলো। দেখি যে ওখানে একজন অ্যাথলেট, খুবই অ্যাথলেটের মতোই দেখতে, সেই এসেছে, এবং তার ঘাড়ে একটা ব্যাগ। তো ব্যাগের মধ্যে আয়রন ম্যান লোগো লাগানো। তখন বুঝলাম যে ভাই, আমি এদের সাথে মেবি পারবো না, আমি শুধু এসছি টাকা পয়সা খরচ করে। আমার তখনই মনে ছিল আমি হোটেলে ব্যাক করি, তারপর দিন ঢাকা চলে আসি। তো
তো এটা তো হচ্ছে কিট কালেকশন কনফার্মেশনের জন্য লাইনে দাঁড়ানো, লাইনে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে আপনার কনফার্মেশন করতে হবে আপনি ভুটানে এসে পৌঁছেছেন। তো আমি হচ্ছে আমার চেক আপ করতে গিয়েছি যে আমি পৌঁছেছি আমি জানানোর জন্য। তো ওখানে টিমকে আমার নিজের নামটা মানে দেখাতে বললাম যে নিজের নাম। তো ওখানে আবার কান্ট্রির জায়গায় একটা ভুল করে রেখেছে, কারণ বাংলাদেশ থেকে তো কেউ জয়েন করে না। মোস্ট প্রবলি আমি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম যে ভুটান ইন্টারন্যাশনাল ম্যারাথনে জয়েন করেছি। তো আমার নামের পাশে আমার চেহারা দেখে ইন্ডিয়া লিখে দিয়েছে। তারপর আবার আরেকটি লাইনে যে ওই ইন্ডিয়া নামটা আবার চেক করতে হয়েছিল আমার। তো যাই হোক, ওখানে ইন্ডিয়ান দুটো ফ্রেন্ডকে পেয়েছিলাম, কথাবার্তাও হয়েছে। আর কিট কালেকশনের দিনই হচ্ছে গিয়ে একটা আমাদের রেস ব্রিফিং ডে বলে, ওটাকে রেস ব্রিফও হয়। তো ওখানের যে রেস ডিরেক্টর সে হচ্ছে একটা বাস্কেটবল গ্রাউন্ডে আমাদের সবাইকে নিয়ে যায় হচ্ছে রেস ব্রিফ দেয়, কোথায় হচ্ছে পানি থাকবে, কোথাও থাকবে হাইড্রেশন পয়েন্ট, কোথায় থাকবে খাবার, কতটুকু ডিস্টেন্স পর হচ্ছে কি আপনার কী কী রুলস মানতে হবে ওগুলো সে আমাদের সবাইকে বলছিল। তো ওই বাস্কেটবল গ্রাউন্ডে হচ্ছে আমার আশেপাশে সব বড় বড় অ্যাথলেট, আর ওখানে আমি একা বাংলাদেশ থেকে এসেছি। নিজেকে মনে হচ্ছিল যে আমি কিছুই পারবো না, কিছু পারি না, খুবই নার্ভাস ছিলাম তখন যে শেষ করতে পারবো কি না। তো যাই হোক, ব্রিফিং শেষ করে তারপর হোটেলে ব্যাক করি। তো হোটেলে ব্যাক করার পর আমার খুব উসখুস লাগছিল, যে ভাল লাগছিল না, খুব অস্থির, কালকে ইভেন্ট, তো খুব এক্সাইটেড ছিলাম মনে মনে। হোটেলে কিছুক্ষণ না থেকে আমি আবার বের হয়ে আসি, দেখি যে রুটটা কীরকম, আশেপাশে কী হচ্ছে ওটা দেখার খুব ইন্টারেস্ট ছিল। পরে একা একাই ঘুরছি, দেখি যে দূরে দেখা যাচ্ছে একটা গেট, যেটা দেখে মনে হচ্ছে যে এটা আমাদের ম্যারাথন রেসের সাথে মানে কোনো একটা কিছু আর কি। তো কাছাকাছি গেলাম, যে দেখি ফিনিশ লাইন লেখা, খুব সুন্দর করে, খুব রাজকীয় বড় একটা গেট। তো আমি দৌড়ে গেলাম, দৌড়ে যে ভলান্টিয়ারকে ওখানে যারা কাজ করছিল বললাম যে ভাই প্লিজ আমার একটা ছবি তুলে দেন। কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে বাই এনি চান্স যদি আমি ইনজুরিতে পরে শেষ করতে না পারি, আমার হয়তো এই ফিনিশ লাইনে ছবি তোলা হবে না। তারপর ছবিটা তুললাম। আর অলিম্পিক কমিটি খুবই গোছানো ভুটানের, তো ওরা হচ্ছে সুন্দর করে ইনভাইটেশন কার্ড, ওখানে আমার নাম লেখা, অলিম্পিক কমিটি থেকে আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে সব কিছু লেখা সুন্দর করে। তো ওগুলো আমি গুছিয়ে রাতে ঘুমাতে গেলাম, যে পরদিন সকালবেলা রেস ডে। তো রেস হচ্ছে 6টার দিকে, আমি ঘুম থেকে উঠে পড়লাম একদম 4টার দিকে, কারণ অনেক এক্সাইটেড ছিলাম। ঘুম হয়েছে ভালো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় পরে তারপর হচ্ছে রেডি হলাম যে নিচে নামবো। তো অলিম্পিক কমিটি হচ্ছে ব্রিফিংয়ে বলেছিল যে পুনাখাতে সকালবেলা বেশ ভালোই ঠান্ডা থাকে। এমনি হচ্ছে পুনাখা ওয়ার্মার বলতে হচ্ছে যে ভুটানের আদার সিটিজ হচ্ছে গিয়ে -2, -3 এরকমও থাকে। চেরালা পাশে -3 দেখে এসেছি। তো সেই তুলনায় পুনাখা ওয়ার্মার, মানে 5-6 এরকম তাপমাত্রা সকাল দিকে, আর দুপুর দিকে যে হচ্ছে 10-11 এরকম। তো আমি ভেবেছি যে আমি এত ঠান্ডা সার্ভাইভ করে এসেছি, এখানে আমার হয়তো অত বড় জ্যাকেট বা মোটা জ্যাকেট লাগবে না। তো আমি পাতলা একটা জ্যাকেট পরে ভোর 4:30টার দিকে হচ্ছে হোটেল থেকে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার সাথে সাথে দরজা খোলার সাথে সাথে একটা ঝাপটা আসে মুখের, শীতের ঝাপটা আর কি। ওই ঝাপটা দেখে আমি বুঝতে পারি যে না, আই নিড টু টেক অ্যানাদার জ্যাকেট। ওটার উপর তারপর আমি আরেকটা বড় জ্যাকেট পরে তারপর বের হই। বের হওয়ার সময় ওখানে তো রাত, ভুটানে হচ্ছে এমনি অনেক কম মানুষ, তার উপর করোনা অ্যালার্ট জারি করেছে, তো অনেক কম মানুষ। আর ভুটানে হচ্ছে অনেক কুকুর, রাতের বেলা আবার সবার কুকুরগুলো হচ্ছে বাইরেই থাকে। তো আমি এমনি ফরেনার, সব কুকুরগুলো আমাকে দেখে ডাকছে, ঘেউ ঘেউ করছে। আমি ওর মধ্যেই সুরা পড়তে পড়তে যাচ্ছি। আর কুকুরগুলোর একটা লিমিট থাকে, 10টা কুকুর হচ্ছে গিয়ে এইটুকু বাসা পর্যন্ত, তার 10টা কুকুর সামনে যে অতটুকু বাসা পর্যন্ত। তো যাই হোক, কুকুরের এক পাল যাচ্ছে, আমি ডাকতে ডাকতে আমি হচ্ছে সুরা পড়তে পড়তে বাস স্ট্যান্ডে স্টপেজে যেখানে যেতে হবে আর কি, ওখানে গেলাম। তারপর লাস্ট মোমেন্টে যে দেখলাম যে না, আরও কিছু রানার এসছেন, তখন একটু ভয়টা দূর হলো। তো ওদের সাথে যে গল্প করলাম। তো স্টপেজ থেকে হচ্ছে আমরা বাসে উঠে বসেছিলাম, কারণ এতই ঠান্ডা যে ওখানে বাইরে বসে থাকার কোনো উপায় নেই আর কি। তো বাসে উঠে সবাই জুবুথুবু হয়ে বসে আছি। ওখান থেকে আমাদের মেইন পয়েন্টে নিয়ে যাবে, যেখান থেকে রেস শুরু হবে। তো গেলাম ওই রেস পয়েন্টে, বাস একদম ঠিক টাইমে ছাড়লো। ভুটানিজরা সব কিছু খুব ভালো করে মেনটেন করে টাইমের ব্যাপারে, একদম ঠিক টাইমে বাস ছাড়লো। মেইন পয়েন্টে যে দেখলাম যে একটা ব্রেকফাস্ট বুথ আছে সুন্দর করে সাজানো, ওখানে খাবার পাওয়া যায়, সব ফ্রি, অ্যাথলেটদের জন্য সবই ফ্রি। ওখানে খাবার পাওয়া যাচ্ছে, ওখানে রাইস পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে। আমি অবশ্য কিছু খাইনি, কারণ আমি এমনি খাওয়া নিয়ে পিকি ছিলাম অনেক, কারণ খেলেই বমি করতাম। তো ওখানে যে একটু চা খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারপর আমি চাটা ফেলে দিয়েছি, কারণ মজা লাগেনি। তার উপর যদি ভয় পাচ্ছিলাম যে যদি পেটের কিছু হয় বা মাঝখানে টয়লেট পায়, আর রানারদের টয়লেট পেলে কী সমস্যা, এটা রানাররাই বুঝতে পারবে আই গেস। যাই হোক, পরে রেস একদম ঠিক টাইমে শুরু হওয়ার আগে হচ্ছে ভুটানিজ ফ্রেন্ডকে দেখলাম। আমি বাংলাদেশ থেকে একজন ফ্রেন্ডকে পেয়েছি, যিনি বিডি রানার্সে ছিলেন, ওনার সাথে কথা হলো। আর কিছু পরিচিত মানুষকে তো অত দেখিনি, যাদেরকে কিট কালেক্ট করতে গিয়েছিলাম তাদেরকেই দেখেছি। আর সবাই হচ্ছে খুব ওয়ার্ম আপ করছে, স্ট্রেচিং করছে, ওগুলো দেখছি, শেখার চেষ্টা করছি বিদেশিরা কীভাবে কী করছে। আর ভয় তো আছি, মনে মনে তো একটু ভয় পাচ্ছি। একদম ঠিক টাইমে হচ্ছে রেসটা শুরু হলো। প্রথম দিকে হচ্ছে নিচু একটু জায়গা থেকে রেসটা শুরু হবে।
নিচের দিকে নেমে যাবে। তো রেস শুরুতেই আমি এন্ডোমন্ডো তারপর সব অ্যাপ অন করে খুব প্রিপারেশন নিয়ে রেসটা শুরু করেছি। তো শুরু করার নিচের দিকে নামতে হবে তো শুরুর দিকে, তো প্রথম 1-2 কিলোমিটার যে একটা ফিল হয় যে আজকের রেসটা কেমন হবে, তো 1-2 কিলোমিটার যে হচ্ছে আমার ফিল হচ্ছিল যে না, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন টুডে, কিছু একটা হতে যাচ্ছে হুইচ ইজ গুড আমার জন্য, খুবই ভালো। তো আমি খুব হালকা ফিল করছিলাম অ্যান্ড আই ওয়াজ ফিলিং লাইক আ বার্ড আই গেস। অ্যাকচুয়ালি আই ওয়াজ ফ্লাইং, মানে আমার অন দ্য ট্র্যাক, আই ওয়াজ ফ্লাইং অন দ্য ট্র্যাক এরকম মনে হচ্ছিল, কারণ আমার শরীরের ওজন অনেক কম ছিল। আমি উঠছিলাম, আমার পাহাড়ে নামতে কোনো কষ্টই হচ্ছিল না। পাহাড়ে উঠে নামার ওই প্রথম 5 কিলোমিটার তো খুবই দারুণ একটা রেস ছিল আমার প্রথম 5 কিলোমিটারটা। আমি এত জোরে দৌড়াচ্ছিলাম যে এন্ডোমন্ডো 1 কিলোমিটার পর পর আমাকে বলছে যে তুমি 5.5-5-এ দৌড়াচ্ছ। আমি নোটিফিকেশন পাচ্ছি, ভয়েস অ্যালার্ট পাচ্ছি। তো আমি এমনি নর্মালি 6-এ দৌড়াই, কিন্তু ওখানে আমি শুরুর 5 কিলোমিটার আমার পিবি হচ্ছে 26-এর মতো। তো আমি শুরুর 5 কিলোমিটার অলমোস্ট আমি পিবি করছিলাম। তো আমি এতই আমার পিবি করছিলাম যে আমি একটা টাইমে দেখি যে আমি ভুটানিজ লোকালদের সাথে আমি দৌড়াচ্ছি, ইভেন কয়েকজনকে আমি ক্রসও করে ফেলেছি। খুবই জোরে তো 5 কিলোমিটার মধ্যে দৌড়াচ্ছি। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো যে পাহাড়ের এই পাশ থেকে দৌড়ে ওদিকে যেতে হয় আর কি, তো পেছনে কী আছে তা টের পাওয়া যায় না। দেখি যে এদিক থেকে দৌড়ানোর একটা পর্যায়ে ও পাশ থেকে শব্দ আসছে, একটা একপাল ঘোড়ার খুরের শব্দ, যে কিছু একটা ধুপধুপ ধুপধুপ শব্দ করে আমাদের দিকে আসছে। তো পাহাড়ের এদিকে যেতেই দেখি যে একপাল ঘোড়া, বন্য ঘোড়া হচ্ছে আমাদের রানারদের দিকে আসছে, আর আমরা হচ্ছে ওদেরকে ক্রস করে দৌড়ে যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি একটা চটপট ভিডিও করে ফেলি। এই ভিডিওটা আসলে করা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডসদের জন্য, যাদেরকে আমি যদি ঘটনাটা বলি ওরা বিশ্বাস করবে না, তাই আমি ভিডিওটা করেছিলাম রিস্ক নিয়েই অনেক। তো এর মাঝে আমার পেছনে যে ইন্দোনেশিয়ান রানারটা ছিল সে আমাকে ক্রস করে যায়। তবে যাই হোক, আমি ভিডিওটা করতে পেরেছি দেখে আমি খুশি। তারপর সাসপেনশন ব্রিজে আসি। সাসপেনশন ব্রিজ অনেক হিট করা, এটা হচ্ছে পুনাখার খুব দর্শনীয় একটা স্থান। ওটা হচ্ছে 10 কিলোমিটার এগিয়ে পাওয়া যায়, নিচু নামতে থাকে আবার উপরে ওঠে। তো ওখান থেকে আর কি একটু স্ট্রাগল পার্টটা শুরু হয়। প্রথম 10 কিলোমিটার ওকে, তারপরে 10 কিলোমিটার হচ্ছে ওপরে ওঠা। তো সাসপেনশন ব্রিজে হচ্ছে আমি একটু ভিডিও করি। অ্যামেজিং। সাসপেনশন ব্রিজটা অনেক সুন্দর দেখে রানাররা হচ্ছে এখন একটু ধীরে ধীরে হেঁটে হেঁটে টাইম নিয়ে যাচ্ছিল। তো ওটা থেকে নামার পর তারপর আমাদের স্ট্রাগল পার্টটা শুরু, কারণ তখন অলরেডি হচ্ছে আপনার বডি হচ্ছে ছেড়ে দিবে, পা ছেড়ে দিবে, তখন অনেক স্ট্রাগল করতে হয়। তো এমন, আর তখন অক্সিজেন লেভেল নিয়েও ঝামেলা হয়, উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকে তো পাহাড়, তখন অক্সিজেন নিতে খুব কষ্ট হয়। একটা পর্যায়ে যে আপনাকে এমন করে অক্সিজেন নিতে হবে। আমার ওরকম পর্যায়ে আমি হাইড্রেশন ব্রেক নিয়েছিলাম, অক্সিজেনের মনে হচ্ছিলো যে অক্সিজেন স্বল্পতা হচ্ছে। আরও সামনে হচ্ছে 8-10 কিলোমিটার আছে, আমি কি পারবো যেতে? ওটা হচ্ছে সবচেয়ে ব্যারিয়ার, ওটা যদি আমি ক্রস করতে পারি দেন আই উইল উইন দ্য রেস, আমার কাছে তখন মনে হচ্ছিল। তো আমার সবার দোয়া ছিল অথবা নিজের খুব ইচ্ছা ছিল, সবাইকে দেখে মনে হচ্ছিল যে না ইনশাল্লাহ পারবো। তো সবার সাথে তখন আমিও দৌড়াচ্ছি, দৌড়ে শেষ পর্যন্ত কাছাকাছি গেলাম। তো কাছাকাছি গেলে হচ্ছে গিয়ে টের পাওয়া যায় যে ওখানের ফিনিশ লাইনটা কাছাকাছি আসছে। আর ওরা ভলান্টিয়ার্সটা হচ্ছে খুবই হেল্পফুল, ওখানে পুলিশরা খুবই হেল্পফুল, আপনার হেল্প করার জন্য সবাই বসে থাকবে আর কেমন অবস্থা। তো কাছাকাছি যখন আসি ফিনিশ লাইনে, যে আমি দেখতে পাচ্ছি 1 কিলোমিটার দূরে ফিনিশ লাইন, ওখানে খুব গম আওয়াজ পাওয়া যাচ্ছে, মাইক দিয়ে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রতিযোগীর নাম বলছে, কোন দেশ থেকে এসছেন সেটাও বলছে। তো কাছাকাছি আমি যখন আসলাম যে আমি তো চলে এসছি এখন, তখন আমি আমার বাংলাদেশের পতাকাটা নিয়ে হাতে নিলাম, নিয়ে মাথায় নিয়ে আর কি আমি তখন দৌড়ে আসছি। আর ওখান থেকে ভলান্টিয়ার্সরা সবাই বাংলাদেশ বলে চিৎকার করছে। তো তখন আমার এটার জন্য খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। আমি কখনো বুঝিনি যে ভুটানিজরা বাংলাদেশকে এতটা পছন্দ করে। তারপর ফিনিশ লাইনে শেষ করলাম, ওরা আবার ফিনিশ লাইনে শেষের সাথে সাথেই ভুটানিজ যে অলিম্পিক কমিটির হেড সে এসে আপনাকে গলায় হচ্ছে মেডেল পরিয়ে দিবে। তো মেডেল পেলাম, মেডেল পাওয়ার পর ছবি তুললাম, কতগুলো পরিচিত রানারের সাথে ছবি তুললাম, ওখানে বড় অ্যাথলেটদের সাথে একটু ছবি তুলে তাড়াতাড়ি গোসল করার জন্য আমি আমার হোটেলে ব্যাক করলাম, কারণ আমার ওদিনই হচ্ছে ব্যাক করতে হবে ঢাকায়। আমি বাই রোডে এসেছি তো একটু সময় বেশি লাগে, একদিন যাওয়া আসা করতে একদিন লেগে যায়। তো আমি ওদিনই ব্যাক করার জন্য চলে আসলাম। একটা ডিনার ছিল সব অ্যাথলেটদের জন্য, ওই গালা নাইট, ওই ডিনারটা আমি মিস করেছি। ডিনারটা অনেক সুন্দর ছিল, ছবিতে দেখেছি। তো যাই হোক, আমি যা পেয়েছি সেটাতেই আমি খুশি। আফটার রেসের কথা বলতে গেলে রিয়াকশনই বলতে হবে। সবাই রেসের আগে বলছিল যে যাইস না, করোনা হবে। তো মেডেলটা দেখে, আমার স্বীকৃতি দেখে তো আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই অনেক খুশি হয়েছে। তো ওরা বলছে না, কিছু মেবি একটা করতে পেরেছিস। আমার কাছেও মনে হয়েছে যে মেবি কিছু একটা করতে পেরেছি, যে কয়েকদিনই অল্প দৌড়াই না কেন।
একটা ইন্টারন্যাশনাল জায়গায় গিয়েছি এবং কষ্ট করে একটা মেডেল আমি জিতেছি। তো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল বা আমার জন্য খুব রিমার্কেবল ব্যাপার ছিল যে ভুটান ইন্টারন্যাশনাল ম্যারাথন পেজে আমাকে ফিচার করেছিল ওখানে। সো এটা অনেক প্রেস্টিজিয়াস ছিল আমার জন্য, যেটা আমি মনে করি যে আমি সারা জীবন মনে রাখবো। ভুটানে আসলে যারা যেতে চান ম্যারাথনের জন্য, যারা ম্যারাথন পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই যান। যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে, তবে প্রপার প্রিপারেশন নিয়ে যেতে হবে, অনেক প্র্যাকটিস করে যেতে হবে। আমি খুব একটা প্র্যাকটিস করিনি, কিন্তু আমি বেড়ানোর সময় হচ্ছে টাইগার নেস্টে হাইকিং করেছি, ট্রেকিং করেছি, তো সেটা আমার কাজে লেগেছে। স্যুট করার জন্য অক্সিজেন লেভেলের সাথে আমার মনে হয়েছে কাজে লেগেছে। তো আপনারা যদি এই ম্যারাথনে যেতে চান একটু ভালো প্রিপারেশন নিয়ে যান, উপরে নিচে ওঠে না মানে প্রিপারেশন নিয়েন। আর ভুটান তো ঘোরার জন্য তো খুবই সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা সিটি এক এক রকম সুন্দর বেশ। তো আপনারা রিকমেন্ড করি সবাইকে আপনারা যেতে পারেন ভুটানে। আজকের ভিডিওটা তো আমি ভুটান নিয়ে করলাম, তো আমার আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। সো হোপফুলি আমি ওগুলা নিয়েও একটা করে ভিডিও বানাবো। সো টিল দেন, গুড লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।